ইতিহাসের পাতা ঘাটলে না একটা অদ্ভুত আর বেশ অস্বস্তিকর প্যাটার্ন চোখে পড়ে। ঠিক বলেছেন। মানে যেসব নেতারা ব্যক্তিগত জীবনে খুব দয়ালু বা একেবারে ভালো মানুষ ছিলেন, তাদের বেশিরভাগেরই কিন্তু খুব মর্মান্তিক পতন হয়েছে। একদম, ইতিহাস তো সে কথাই বলে। অন্যদিকে যারা একটু কৌশলী বা ধরুন কিছুটা নির্মম, তারাই যুগ যুগ ধরে শাসন করে গেছেন। কেন এমন হয়? আমরা সমাজ থেকে শিখি যে কেউ যদি ভালো কাজ করে, সবসময় নীতির পথে থাকে, তাহলে বিনিময়ে সেও ভালো কিছুই পাবে। হ্যাঁ, এটা একটা খুব সান্ত্বনাদায়ক চিন্তা। ঠিক, কিন্তু যখন রাজনীতির বিশাল আর জটিল ময়দানে পা রাখা হয়, তখন যেন হঠাৎ করেই এই চেনা সমীকরণটা পুরোপুরি ভেঙে যায়। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক এই জায়গাটিতেই আলো ফেলার চেষ্টা করব। আমাদের মূল ভিত্তি হল দ্য ম্যাকিয়াভেলিয়ান ম্যান্ডেট, পাওয়ার, ফিয়ার অ্যান্ড দি আর্ট অফ রুল নামের একটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক ভিডিও স্ক্রিপ্ট। ও, নিকোলো মাকিয়াভেলির দ্য প্রিন্সের আলোকে করা সেই আলোচনাটা, তাই তো? হ্যাঁ, একদম। আর আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে খুব সাধারণ কিন্তু মারাত্মক একটি প্রশ্ন। একজন শাসক বা নেতা যদি আক্ষরিক অর্থেই ভালো মানুষ হতে চান, মানে নীতির পথে অবিচল থাকতে চান, তাহলে কি তিনি দীর্ঘকাল ক্ষমতায় টিকে থাকতে পারবেন? সোর্স ম্যাটেরিয়াল অনুযায়ী ম্যাকিয়াভেলির অত্যন্ত সোজাসাপটা উত্তর হল না। একটু রূঢ় শোনালেও এটাই কিন্তু সত্যি। কারণ রাজনীতি কোনো আদর্শ বা নীতির রূপকথার গল্প নয়, এটি নিরেট ক্ষমতার খেলা। আর এই না শব্দটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ক্ষমতার আসল বাস্তবতা। মানে আমরা যে সোর্সটা নিয়ে কথা বলছি, সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে দ্য প্রিন্স মূলত কোনো তাত্ত্বিক দর্শনের বই নয়। হ্যাঁ, এটা তো অনেকটাই একটা ম্যানুয়াল বা গাইডের মতো। ঠিক ধরেছেন। এটিকে আক্ষরিক অর্থেই একটি প্র্যাকটিক্যাল পলিটিক্যাল গাইড হিসাবে দেখা যেতে পারে। কিভাবে ক্ষমতা অর্জন করতে হয়, কিভাবে সেই অর্জিত ক্ষমতা ধরে রাখতে হয়, আর সবচেয়ে বড় কথা, কেন সবসময় ভালো হওয়া উচিত নয়। একদম। আমরা সাধারণত ধরে নিই যে নেতৃত্ব মানেই হল নৈতিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হওয়া, কিন্তু ম্যাকিয়াভেলি আমাদের বাধ্য করছেন বাস্তবতাকে একেবারে ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে দেখতে। মানে ক্ষমতা আকাশ থেকে পড়ে না, তাই তো? হ্যাঁ, ক্ষমতা কোনো শূন্য থেকে পাওয়া উপহার নয়। এটি এমন কিছু যা অর্জন করতে হয় এবং টিটিয়ে রাখার জন্য নিরন্তর লড়াই করতে হয়। আচ্ছা, বিষয়টির একটু গভীরে যাওয়া যাক, কারণ ক্ষমতা অর্জনের এই বাস্তবতার কথা শুনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, তাহলে নেতারা ক্ষমতা ধরে রাখেন কিভাবে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এখানেই আমার একটা খটকা লাগে। ভালো হলে সমস্যা কোথায়? আমরা তো সাধারণত ভাবি একজন ভালো নেতাকে সবাই ভালোবাসবে। ধরুন আধুনিক যুগের কোনো কর্পোরেট অফিসের কথা। এমন একজন কঠোর বস আছেন যাকে সবাই ভয় পায়, আবার এমন একজন আছেন যিনি খুব ভালো মানুষ। হ্যাঁ, আমরা তো দ্বিতীয়জনকেই বেশি পছন্দ করব। ভয় বেশি কার্যকর। ভয় দেখিয়ে কি আসলেই দীর্ঘমেয়াদে কিছু অর্জন করা সম্ভব? এখানে সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল মানব চরিত্রের সেই অন্ধকার দিকটি, যা আমরা প্রকাশ্যে খুব সহজে স্বীকার করতে চাই না। মানে আমরা আসলে কতটা স্বার্থপর সেটা। একদম তাই। ম্যাকিয়াভেলি এমনটা বলছেন না যে ভালোবাসা পুরোপুরি অর্থহীন, কিন্তু যদি একজন শাসককে ভালোবাসা এবং ভয় এই দুটির মধ্যে যে কোনো একটি বেছে নিতে বাধ্য করা হয়, তবে সোর্স অনুযায়ী তার অবশ্যই ভয়ের পথ বেছে নেওয়া উচিত। কিন্তু কেন? ভালোবাসা তো একটা ইতিবাচক অনুভূতি। কারণটা লুকিয়ে আছে মানুষের মনস্তত্ত্বের গভীরে। ভালোবাসা মূলত একটি ঐচ্ছিক ব্যাপার। মানে মানুষ কাউকে ভালোবাসে তার নিজের সুবিধার্থে। ও, মানে ভালোবাসার শর্তটা হলো তুমি আমাকে সুবিধা দিচ্ছ, তাই আমি তোমাকে ভালোবাসছি। ঠিক। আজকে যে মানুষটি একজন নেতাকে ভালোবাসছে, কাল যদি সেই নেতার কোনো সিদ্ধান্তে তার ব্যক্তিগত স্বার্থে সামান্যতম আঘাত লাগে, তবে সেই ভালোবাসা মুহূর্তেই উবে যেতে পারে। বুঝতে পারছি। ভালোবাসার আসলে কোনো গ্যারান্টি নেই। একেবারেই নেই। এটি পরিবর্তনশীল। মানুষ তার নিজের প্রয়োজনে খুব সহজেই ভালোবাসার মানুষের সাথে বেইমানি করতে পারে, কিন্তু ভয়ের মেকানিজমটা সম্পূর্ণ ভিন্ন। ভয় মানুষকে সবসময় নিয়ন্ত্রণের ভেতরে রাখে, তাই না? একদম। শাস্তির ভয় মানুষের ভেতরে এমন এক অদৃশ্য শেকল পরিয়ে দেয়, যা তারা সহজে ভাঙার সাহস পায় না। তার মানে দাঁড়াচ্ছে ভালোবাসার উপর নির্ভর করাটা একজন শাসকের জন্য আসলে এক ধরনের ভয়ঙ্কর দুর্বলতা। হ্যাঁ, কারণ তিনি মূলত অন্যের অনুভূতির উপর নির্ভর করছেন, যা তার নিজের নিয়ন্ত্রণে নেই।
শাসককে এমন পথ বেছে নিতে হবে যা তিনি নিজে নিয়ন্ত্রণ করতে পারেন। ভয় তৈরি করার চাবিকাঠি তো শাসকের নিজের হাতেই থাকে। ঠিক তাই, শাসন টিকিয়ে রাখার ক্ষেত্রে শাস্তির ভয়ের চেয়ে বড় কোনো নিয়ন্ত্রক নেই। কিন্তু যদি ভয়ে দেখিয়েই শাসন করতে হয়, তবে তো মানুষ সেই নেতাকে ঘৃণা করবে। মানে মাত্রাতিরিক্ত ভয় পেলে তো মানুষ একসময় দেয়ালে পিঠ ঠেকে গেলে কামড়ে দেয়। ইতিহাস তো এমন গণ অভ্যুত্থানের উদাহরণে ভরা। তাহলে উপায় কি? এটি একটি চমৎকার পাল্টা যুক্তি, আর সোর্সে ঠিক এই জায়গাটিতে ভয় আর ঘৃণার মধ্যে একটি খুব সূক্ষ্ম রেখার কথা বলা হয়েছে। ম্যাকিয়াভেলির মতে নেতাকে অবশ্যই ভয় জাগাতে হবে, কিন্তু কোনোভাবেই মানুষের ঘৃণার পাত্র হওয়া যাবে না। ওয়েট, ভয় পাবে কিন্তু ঘৃণা করবে না, এটা কিভাবে সম্ভব? এখানেই প্রয়োজন নিখুঁত কৌশলের। ম্যাকিয়াভেলি একটি খুব সোজা হিসাব দিয়েছেন। মানুষের সম্পত্তি এবং তাদের পরিবারের ওপর, বিশেষ করে নারীদের ওপর হাত দেওয়া যাবে না। ও আচ্ছা, মানে ব্যক্তিগত জায়গায় আঘাত করা যাবে না। হ্যাঁ, মানুষ তার বাবার মৃত্যুও হয়তো ভুলে যায়, কিন্তু নিজের পৈতৃক সম্পত্তি হারানোর শোক সহজে ভোলে না। কথাটা কিন্তু আসলেই খুব গভীর। তো শাসক যদি অকারণে মানুষের ব্যক্তিগত সম্পদে হস্তক্ষেপ না করেন, অহেতুক অপমান না করেন, তবে মানুষ তাকে ভয় পেলেও তীব্রভাবে ঘৃণা করবে না। মানে শাস্তি হতে হবে সুনির্দিষ্ট এবং দৃশ্যমান, কিন্তু খামখেয়ালি নয়। একদম তাই। এটি একটি ক্যালকুলেটেড বা হিসাব করা ভয়, যা শৃঙ্খলার জন্য কাজ করে, কিন্তু অন্ধ ঘৃণার জন্ম দেয় না। ঠিক এই জায়গাতেই বিষয়টা সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই হিসাব করা ভয় আর ইমেজের বিষয়টি আমাদের নৈতিকতা বনাম বাস্তবতার দিকে নিয়ে যায়। সোর্স অনুযায়ী রাজনীতিতে নৈতিক হওয়া সবসময় লাভজনক নয়। আমি এটাকে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ফিল্টারের সাথে তুলনা করতে চাই। বেশ ইন্টারেস্টিং একটা উপমা। কিভাবে? ধরুন, সোশ্যাল মিডিয়ার ভেতরে একজন মানুষের বাস্তব জীবন যতই এলোমেলো বা নির্দয় হোক না কেন, বাইরের পৃথিবীর কাছে তার ছবিটা একেবারে নিখুঁত হওয়া চাই। রাজনীতিতেও কি ব্যাপারটা ঠিক সেরকম? সাবমিটিভ সোশ্যাল মিডিয়া ফিল্টারের এই উপমাটা আজকের দিনের জন্য দারুণ প্রযোজ্য। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব ম্যাকিয়াভেলির মতে একজন নেতার ভাবমূর্তিও ঠিক সেভাবেই তৈরি হওয়া উচিত। মানে আসল চরিত্রের চেয়ে ইমেজ বেশি জরুরি। হ্যাঁ, একজন নেতার আসল চরিত্রের চেয়ে মানুষের চোখে তার প্রতিচ্ছবি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেতাকে দেখতে দয়ালু, সৎ এবং ন্যায়পরায়ণ মনে হতে হবে, যদিও বাস্তবে তিনি হয়তো মোটেও তেমন নন। কিন্তু এই ফিল্টারের তো একটা বড় ঝুঁকি আছে। ফিল্টার তো যে কোনো সময় গ্লিচ করতে পারে। মানে আসল রূপ ফাঁস হয়ে গেলে তো বিপদ। বিপদ তো বটেই, কিন্তু সোর্সের তথ্যের ভিত্তিতে বলতে পারি এটি ক্ষমতার জন্য টিকে থাকার একমাত্র বাস্তবসম্মত উপায়। এখানে শেয়ালের ধূর্ততা এবং সিংহের শক্তির উদাহরণ দেওয়া হয়েছে। সিংহের শক্তি আর শেয়ালের ধূর্ততা। হ্যাঁ, নেতার ভেতরে সিংহের মতো ক্ষমতা থাকতে হবে যাতে সে নেকড়েদের ভয় দেখাতে পারে, আবার শেয়ালের মতো ধূর্ততা থাকতে হবে যাতে সে ফাঁদগুলো চিনতে পারে। আর যদি কোনো অজনপ্রিয় বা নির্মম কাজ করতেই হয়, তবে সেটা কিভাবে করতে হবে তারও নিখুঁত কৌশল আছে। কৌশলটা কি? মানে নিজের হাত না নোংরা করে কাজ হাসিল করা? ঠিক ধরেছেন। যদি এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যা ক্ষোভ তৈরি করবে, তবে নেতা সেই কাজটি তার কোনো অধস্তন বা সাবঅর্ডিনেটকে দিয়ে করাবেন। ও, মানে বলির পাঠা বানানো আর কি। হ্যাঁ, মানুষ তখন সেই অধস্তনকে ভেঙা করবে। এরপর পরিস্থিতি যখন চরমে পৌঁছাবে, তখন নেতা হঠাৎ করে আবির্ভূত হবেন এবং জনসম্মুখে সেই অধস্তনকে কঠোর শাস্তি দেবেন। আরে বাহ, এতে তো একেবারে এক ঢিলে দুই পাখি মারা হলো। কাজটিও উদ্ধার হয়ে গেল, আবার মানুষ ভাবল নেতা কতই না ন্যায়পরায়ণ। এটাই হলো মাস্টার স্ট্রোক। পর্দার আড়ালের নির্মম বাস্তবতার চেয়ে জনসম্মুখের এই বিভ্রম তৈরি করা ক্ষমতার জন্য অনেক বেশি জরুরি। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? অনেকেই ভাবতে পারেন, ক্ষমতা অর্জন আর এমন নিশ্ছিদ্র একটা ইমেজ তৈরি করার পর কি একজন নেতা শান্তিতে ঘুমাতে পারেন না? না, পারেন না। কারণ সোর্স খুব স্পষ্টভাবে বলছে, ক্ষমতা কখনো ঘুমায় না। একবার ক্ষমতা পেলেই সব শেষ হয়ে যায় না। মানে লড়াইটা চলতেই থাকে। একদম। তা ধরে রাখতে হলে প্রতিনিয়ত কৌশলী হতে হয়, শত্রুকে বুঝতে হয়। একটু দুর্বলতা দেখালেই মানুষ আপনাকে সরিয়ে দেবে। তাহলে যারা শুনছেন তাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে এই 500 বছর আগের পুরনো ধারণা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক? প্রযুক্তি বদলেছে ঠিকই, কিন্তু মানুষের মৌলিক স্বভাব তো বদলায়নি। আজকের দিনের রাজনীতি, ব্যবসা এবং যে কোনো ধরনের নেতৃত্বে ক্ষমতা, ভয়, ইমেজ এবং কৌশল, এই বিষয়গুলো এখনও ততটাই গুরুত্বপূর্ণ। আসলেই।
আজকের দিনের বড় বড় কর্পোরেট ব্যবসার দিকে তাকালেই এটা বোঝা যায়। ভেতরে কর্মী ছাঁটাই চলছে, কিন্তু পিআর ক্যাম্পেইন বলছে তারা কর্মীদের কতটা ভালোবাসে। হ্যাঁ, 500 বছর পেরিয়ে গেলেও দ্য প্রিন্স আজও সমান প্রাসঙ্গিক, কারণ মানুষের ভেতরে টিকে থাকার আদিম প্রবৃত্তিও আজও একই রকম। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুরু করেছিলাম এই প্রশ্ন দিয়ে যে একজন শাসক কি সবসময় ভালো মানুষ হয়ে ক্ষমতায় টিকে থাকতে পারেন কিনা। আর উত্তরটা আমাদের সবার কাছেই এখন পরিষ্কার। হ্যাঁ, পৃথিবী সবসময় ন্যায় বিচারের নিয়মে চলে না। অনেক সময় সফল হতে হলে শুধু ভালো মানুষ হলেই চলে না, বাস্তবতাকে গভীরভাবে বুঝতে হয়। সর্সের শেষ লাইনটি বারবার মনে পড়ছে, রাজনীতিতে অনুভূতির চেয়ে কৌশল বেশি শক্তিশালী। এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর প্রশ্নের জন্ম দেয়। যদি মানুষের স্বভাব গত 500 বছরও একটুও না বদলে থাকে এবং ভয় ও কৌশলের এই চক্রই যদি সফলতার একমাত্র বাস্তবসম্মত উপায় হয়, তাহলে কি পৃথিবী থেকে সত্যিকারের নৈতিক নেতৃত্বের আশা করাটা শুধুই বোকামি? ঠিক এই প্রশ্নটাই। যদি আমরা ম্যাকিয়াভেলির এই গাইডকে ধ্রুব সত্য বলে মেনে নিই, তবে কি মানবজাতি নিজেদের অজান্তেই অনন্তকাল ধরে ভয় ও কারসাজির একটি চক্রে বন্দী হয়ে থাকছে না? সত্যি ভাবার মতো একটা বিষয়। হ্যাঁ, সত্যিকারের নিঃস্বার্থ রাজনীতি কি তবে শুধুই একটি অবাস্তব কল্পনাবিলাস? এই গভীর চিন্তার খোরাকটি আমরা আজ সবার জন্য রেখে যেতে চাই। চমৎকার বলেছেন। এই প্রশ্নটা নিয়ে আজ আমরা আমাদের আলোচনা শেষ করছি। দেখা হবে পরবর্তী গভীর বিশ্লেষণে।